তো দেখো, এখন আমরা 4 নম্বর চ্যাপ্টার ইতিহাসের এটা স্টার্ট করব। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার। কথা নয়। আচ্ছা দেখো, তো চ্যাপ্টারটার নাম হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এটা হচ্ছে চ্যাপ্টার। আচ্ছা, এর আগের চ্যাপ্টারের শেষে আমরা রাজস্ব আদায়ের দুটো ব্যবস্থা সম্পর্কে পড়েছিলাম। রাজস্ব আদায়ের আমরা দেখেছি যে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের দেওয়ানি লাভ করেছিল। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের ফলে কি হয়েছিল? দেওয়ানি লাভের ফলে বাংলা, বিহার আর উড়িষ্যা এই 3টে জায়গায় রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল কোম্পানি দেওয়ানি লাভের ফলে। তাই তো মনে আছে? দেওয়ানি লাভ করেছিল 1765 সালে, এবং দেওয়ানি লাভের ফলে বাংলা, বিহার, উড়িষ্যা এই 3টে জায়গায় রাজস্ব আদায় মানে ট্যাক্স আদায়ের অধিকার পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, এবার এই ট্যাক্স আদায়ের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন রকম ব্যবস্থা তারা চালু করেছিল। এক এক জায়গায় এক এক রকম ব্যবস্থা চালু করেছিল। প্রথমে আমরা দেখেছিলাম যে তারা জমিদারদের সঙ্গে 5 বছরের একটা ব্যবস্থা করেছিল, 5 বছরের, যেটাকে বলা হয় ইজারাদারি ব্যবস্থা বা 5 সালা বন্দোবস্ত, যেটা হয়েছিল 1772 খ্রিস্টাব্দে। তারপরে আমরা দেখি 5 বছর এই ব্যবস্থাটা করার পর দেখা যায় যে মানে কিছু সমস্যা দেখা গিয়েছিল। তার ফলে সেটাকে বাড়িয়ে 10 বছরের জন্য করা হয়েছিল। সেটাকে বলা হয় 10 সালা বন্দোবস্ত। তাহলে 5 সালা 1772, তারপর সেটাকে বাড়িয়ে 10 বছরের জন্য চুক্তি করা হয়, যেটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত, যেটা হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। এইবার এখন আমরা পরবর্তী আরেকটা ব্যবস্থা, যেটা আগের চ্যাপ্টারে আমাদের একটু উল্লেখ ছিল, যেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। সেই ব্যবস্থা সম্পর্কে এখন আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের প্রথমেই। তো ব্যবস্থাটার নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। আচ্ছা, তো দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে প্রথমে 5 বছরের জন্য জমিদারদের সঙ্গে চুক্তি হলো যে জমিদাররা কোনো একটা অঞ্চলের প্রজাদের কাছ থেকে বা চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করবে প্রথমে 5 বছরের জন্য। তারপরে আবার 5 বছর পর তাদেরকে রাখবে বা অন্য জমিদারদেরকে ঠিক করবে, সেটা পরে মানে বিবেচনা করা হবে। তারপর সেই তাদেরকেই 10 বছরের জন্য দেওয়া হয়। এবার দেখা হয় যে নতুন নতুন বারবার জমিদার আসলে সেই এলাকাটার বিভিন্ন বিষয়বস্তু বুঝে নিতে বা রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেই কারণে এই ব্যবস্থাগুলোকে পরবর্তীকালে পরিবর্তন করে চিরস্থায়ী করা হয়। চিরস্থায়ী মানে কি? মানে একটা চিরদিন স্থায়ী থাকবে, মানে একটা অনেক দিন ধরে ব্যবস্থাটা চলবে, একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা হয়, একটা অনেক লং টার্মের জন্য। এই ব্যবস্থাটাই হচ্ছে চিরস্থায়ী। চিরস্থায়ী কথাটা দেখি বোঝা যাচ্ছে যে যেটা একটা বড় একটা লম্বা সময়ের জন্য যে ব্যবস্থাটা করা হবে। তো এই হচ্ছে চিরস্থায়ী ব্যবস্থা। কে চালু করেছিল? লর্ড কর্নওয়ালিস চালু করেছিল। এটা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এটা চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। তো লর্ড কর্নওয়ালিস চালু করেছিলেন কত খ্রিস্টাব্দে চালু করেছিলেন? 1793 খ্রিস্টাব্দে চালু করেছিলেন। বেশ, এবার কি এই ব্যবস্থাটা ছিল সেটা আমরা এখন একটু দেখব।
আচ্ছা, তাহলে চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস এই ব্যবস্থাটা। এবার এই ব্যবস্থার শর্তগুলো কি ছিল সেটা একটু আমরা দেখবো, যে আর তার আগে দেখবো উদ্দেশ্য, যে কেন এটা চালু করেছিলেন। উদ্দেশ্য কি ছিল? তো এই চিরস্থায়ী ব্যবস্থাটা তিনি কেন চালু করেছিলেন, লর্ড কর্নওয়ালিস কেন চালু করেছিলেন? তো দেখো, প্রথম যেটা উদ্দেশ্য, যে যদি ধরো কোনো একটা অঞ্চলের চাষিদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় করতে হয়, তাহলে একটা এলাকায় তো অনেক চাষি থাকে, অনেক লোক থাকে সেখানে। এবার প্রত্যেকটা লোকের কাছে যদি আলাদা আলাদা করে রাজস্ব আদায় করতে হয়, সেটা একটা অনেকটা কঠিন ব্যাপার, অনেকটা জটিল ব্যাপার। কিন্তু যদি সেই এলাকাটার দায়িত্ব কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয়, আর তার কাছ থেকে রাজস্বটা আদায় করে নেওয়া যায়, তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। অনেক সংখ্যক চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করা আর এক বছরের একটা নির্দিষ্ট সময় একটা জমিদারের কাছ থেকে সেই রাজস্বটা আদায় করা, কোনটা বেশি সহজ? কোন দুটোর মধ্যে কোনটা বেশি সহজ? যে একটা জমিদারের কাছ থেকে নিয়ে নেওয়া, তারা একটা নির্দিষ্ট রাজস্ব ঠিক করে দেবে, যে তোমাদের এতটা পরিমাণ রাজস্ব চাষিদের কাছ থেকে আদায় করতে হবে। এবার জমি কোনো একটা জমিদারকে দেওয়া হলো দায়িত্ব, সেই জমিদারটা সেই রাজস্ব আদায় করছে। এইবার কোম্পানি কি করবে, সেই জমিদারের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ে, বছরের একটা নির্দিষ্ট সময় সেটাকে বুঝে নেবে। তাহলে তাদের অনেক কাজ কমে গেল, যেটা সবারই প্রজাদের কাছ থেকে করতে গেলে যত সময় লাগতো, যত লোক লাগতো, তার থেকে এটা অনেক সহজই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। তাহলে 1 নম্বর উদ্দেশ্য কি ছিল? অনেক সংখ্যক চাষিদের থেকে রাজস্ব আদায়ের থেকে রাজস্ব আদায় করার বদলে একজন জমিদারের কাছ থেকে রাজস্ব আদায় করা অনেক সহজ। সব বলে দেবো। তাহলে দেখো, অনেক অনেক চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করার বদলে একজন জমিদারের কাছ থেকে রাজস্ব আদায় করা কি অনেক সহজ কাজ। আর 2 নম্বর হচ্ছে, তারা ভেবেছিল, যে কোম্পানির লোকেরা ভেবেছিল, যে জমিদারদের যদি লাভ হয়, মানে এই ব্যবস্থাটা জমিদারদেরকে দিলে জমিদারদেরও তো লাভ হবে, জমিদাররা তো আর এমনি এমনি করবে না, জমিদাররাও সেই রাজস্ব কিছুটা পরিমাণ অর্থ তারাও পাবে, তাহলে জমিদারেরও লাভ হবে। এবার তারা ভেবেছিল যে জমিদারদের যদি লাভ হয়, তাহলে কোম্পানি তো বাইরে থেকে এসছে, জমিদাররা জানে যে কোন এলাকায় কি চাষবাস হয়, কোন চাষিরা কি রকম চাষ করে, এগুলো জানে। এবার জমিদারদের যদি লাভ হয়, তাহলে তারা সেই অঞ্চলের কৃষির উন্নতির জন্য বিভিন্ন কাজকর্ম করবে। তারা ভেবেছিল যে জমিদারদের যদি লাভ হয়, তাহলে তারাও, জমিদাররাও সেই অঞ্চলের যাতে আরো ভালো চাষবাস হয়, সেই জন্য তারা বিভিন্ন অর্থ ব্যয় করবে, অর্থ বিনিয়োগ করবে, বা আরো বিভিন্ন রকম কাজকর্ম করবে, যাতে চাষবাস ভালো হয়। কিন্তু সেটা হয়তো সব ক্ষেত্রে হয়নি, জমিদাররা নিজেদের লাভটাকেই বেশি গুরুত্ব দিত। অনেক জমিদাররা ভালো ছিল, তবে আবার বেশিরভাগ জমিদাররাই কিন্তু চাষিদের কথা ভাবতো না, তারা নিজেদের যাতে লাভ হয়, নিজেদের যাতে বেশি বেশি করে তারা টাকা আদায় করতে পারে, সেটার দিকেই তারা বেশি গুরুত্ব দিত। তবে ব্রিটিশরা ভেবেছিল যে মানে এতে জমি চাষের আরো উন্নতি হবে। তাহলে কি ছিল দ্বিতীয় উদ্দেশ্য? যে জমিদারদের আর্থিক উন্নতির জমিদারদের আর্থিক উন্নতি হলে তারা কৃষিতে বিনিয়োগ করবে, কৃষিতে টাকা বিনিয়োগ করবে, অর্থ বিনিয়োগ করবে। অর্থ বিনিয়োগ করবে মানে হচ্ছে অর্থ সে চাষের কাজে আরো বেশি করে তারা খরচ করবে। তাহলে এটা ছিল 2 নম্বর উদ্দেশ্য,
যদি জমিদারদের আর্থিক উন্নতি হয়, তাদের যদি লাভ হয়, তাহলে তারা আরো বেশি বেশি করে টাকা চাষের কাজে লাগাবে, ভেবেছিল আর কি ব্রিটিশরা। যে তবে সেটা সব ক্ষেত্রে কার্যকরী হয়নি। আর 3 নম্বর হচ্ছে ব্রিটিশদের অনুগত একটা শ্রেণী তৈরি করা, যে জমিদাররা কিন্তু ব্রিটিশদের অনুগত, ব্রিটিশরাই তাদেরকে জমিদারির অধিকার দিয়েছে, তাহলে ব্রিটিশদের কথা শুনতে তারা বাধ্য। তাহলে জমিদাররা একটা ব্রিটিশের অনুগত শ্রেণীতে পরিণত হয়, মানে তা হয়তো ব্রিটিশরা খারাপ কাজ করছে, তবুও সেটা ইংরেজরা জমিদাররা তার বিরোধিতা করছে না, সেটাকেই মেনে নিচ্ছে, কারণ তাতে তাদেরও লাভ। তাহলে ব্রিটিশদের একটা অনুগত শ্রেণীতে পরিণত হয় জমিদাররা। জি। তাহলে দেখো, এই 3টে উদ্দেশ্য ছিল। কি কি? এক হলো অনেক চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করাটা অনেক কঠিন, তার বদলে একটা জমিদারের কাছ থেকে রাজস্ব আদায় করা অনেক সহজ কাজ। 2 নম্বর হচ্ছে জমিদারদের আর্থিক উন্নতি হলে তারা কৃষিতে আরো বেশি বেশি করে টাকা বিনিয়োগ করবে, এটা তাদের একটা ভাবনা চিন্তা ছিল কোম্পানির। আর জমিদাররা ব্রিটিশদের অনুগত শ্রেণীতে পরিণত হয়, মানে ব্রিটিশদের কথা মতো তারা চলতো। তো এই 3টে ছিল তাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্যে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল। এবার এর শর্তগুলো আমরা জানবো, যে কি শর্ত ছিল এই চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী। আচ্ছা, তো দেখো, প্রথম যে শর্ত ছিল যে বছরে একটা নির্দিষ্ট সময়ে রাজস্ব দেওয়ার বিনিময়ে, বছরের একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ডেট ঠিক করা থাকবে, সেই নির্দিষ্ট দিনে খাজনা রাজস্ব দেওয়ার পরিবর্তে বিনিময়ে কোন একজন জমিদার বংশানুক্রমিক, বংশানুক্রমিক মানে সে যতদিন এই চুক্তিটাই সে ঠিকঠাকভাবে কাজ করবে, একটা বংশানুক্রমিক ভাবে সে জমিদারির অধিকারী পাবে, মানে সেই অঞ্চলটা জমি রাজস্ব আদায়ের সে ক্ষমতা পাবে। তাহলে এইটাই হচ্ছে প্রথম শর্ত। তাহলে বছরের নির্দিষ্ট সময়ে রাজস্ব দেওয়ার বিনিময়ে বংশানুক্রমিক রাজস্ব আদায়ের অধিকার। তাহলে দেখো, এইটা হচ্ছে প্রথম শর্ত। কি শর্ত? বছরের একটা নির্দিষ্ট সময়ে, বছরের একটা নির্দিষ্ট সময়ে রাজস্ব দেওয়ার বিনিময়ে, রাজস্ব কাকে দেবে? কাকে দেবে না, জমিদাররা কাকে দেবে? কোম্পানিকে। নবাব নেই এখনো, কোম্পানিকে দেবে। রাজস্ব দেওয়ার বিনিময়ে সেই জমিদার বংশানুক্রমিক, বংশানুক্রমিক, বংশানুক্রমিক মানে সে পরবর্তীকালে সে মারা যাওয়ার পর তার পরবর্তী যে থাকবে সে, তারপরে আবার তার পরবর্তী যে থাকবে সে, এইভাবে বংশানুক্রমিক ভাবে চলবে। তো বংশানুক্রমিক রাজস্ব আদায়ের অধিকার পাবে, এইটা হচ্ছে প্রথম শর্ত। তবে শর্তটা কিন্তু ওই নির্দিষ্ট সময়ে খাজনাটা রাজস্বটাকে দিতে হবে, সেটা না দিতে পারলে কিন্তু হবে না। যদি না দিতে পারে তাহলে কি হবে, এটাও শর্তের মধ্যেই রয়েছে। যদি নির্দিষ্ট সময়ে খাজনা দিতে না পারে, সাপোজ ধরে নাও বছরের একটা নির্দিষ্ট তারিখ আছে, ধরে নিলাম জানুয়ারি মাসের 1 তারিখ, তাকে খাজনা দিতে হবে বা রাজস্বটা কোম্পানিকে দিয়ে দিতে হবে।
বা বছরের যে কোনো একটা ডেট হতে পারে। তো নির্দিষ্ট তারিখে রাজস্ব দিতে না পারলে তাহলে দেখো, নির্দিষ্ট তারিখে রাজস্ব কোম্পানিকে দিতে না পারলে সেই জমিদারের জমি বাজেয়াপ্ত করা হবে। তাহলে সেই জমিদারের জমি কি করা হবে? বাজেয়াপ্ত করা হবে, মানে সেই জমিদারের জমি নিয়ে নেওয়া হবে এবং নিলামের মাধ্যমে অন্য কোনো জমিদারকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সাপোজ ধরে নাও তোকে জমির দায়িত্ব দেওয়া হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি আমি তোকে জমির দায়িত্ব, একটা অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব দিলাম। তুই ধর রাজস্ব আদায় করে, সবারই কাছ থেকে রাজস্ব আদায় করে আমাকে তুই একটা নির্দিষ্ট নির্দিষ্ট ডেটে তুই আমাকে রাজস্ব কিছুটা পরিমাণ তোকে দেওয়া হবে, বাকিটা তুই কোম্পানিকে দিয়ে দিবি। এইবার তুই যদি ঠিকঠাকভাবে এটা করতে পারিস তাহলে তোকেই দায়িত্বটা দেওয়া হবে। এইবার যদি তুই কোনো বছরে দেখা গেল তুই ফেল করে গেলি, মানে যে ডেটটা আছে সেই ডেটে কোনো কারণে তুই মিস করে গেলি রাজস্ব দেওয়ার ক্ষেত্রে, তাহলে তখন কি করা হবে? তোর কাছ থেকে সব নিয়ে নেওয়া হবে, মানে তোর যে অধিকার সেটা নিয়ে নেওয়া হবে, আর তোকে রাজস্ব আদায় করতে দেওয়া হবে না। তারপর নিলাম ডাকা হবে যে কে এবার নিতে চায়। তো নিলাম ডাকা হবে, তো সেই নিলামে যে সব থেকে বেশি টাকা দিতে পারবে তাকে দিয়ে দেওয়া হবে। ধরে নিলাম আদিত্য দিতে পারলো, তাহলে তখন কি করা হলো? আদিত্যকে দিয়ে দেওয়া হলো। তো তারপর আদিত্য আদিত্য সেই অধিকারটা পাবে। এবার আদিত্য যদি ঠিকভাবে ওই মানে শর্তটা পূরণ করতে পারে, আদিত্য যদি ঠিকভাবে শর্তটা পূরণ করতে পারে তাহলে ও ওইটা করবে। সাপোজ ও আবার মিস করে গেলে আবার ওই একইভাবে অন্য কাউকে সেই দায়িত্ব দেওয়া হবে, এইভাবেই চলে আর কি। তো বাজেয়াপ্ত করা হবে এবং নিলামের মাধ্যমে অন্য জমিদারদের দিয়ে দেওয়া হবে। দেওয়া হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, শর্তটা। এবার দেখো, এই নির্দিষ্ট তারিখে এইটা সূর্য অস্ত যাওয়ার আগে দিতে হবে, মানে নির্দিষ্ট তারিখে, মানে সাপোজ কোনো একটা মাসের কোনো একটা ডেটে সেটা দিতে হবে। সূর্য ডোবার আগে সেই টাকাটা দিতে হবে। সূর্য ডুবে যাওয়ার পরে কিন্তু আর নেবে না তারা, সূর্য অস্ত যাওয়ার আগেই দিতে হবে। এই আইনটাকে বলা হয় সূর্যাস্ত আইন, মানে নির্দিষ্ট ডেটে তো দিতে হবেই এবং সূর্য ডুবে যাওয়ার আগে দিতে হবে, সূর্য অস্ত যাওয়ার আগে দিতে হবে। তো এই আইনটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। ওগুলো রেখে দে। তাহলে এই আইনটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। এই তুই বুঝছিস? হঠাৎ করে কিন্তু জিজ্ঞাসা করে নেব। তাহলে এই যে আইনটা, এইটা বলা হচ্ছে, এটা কখন করা হতো? সূর্য অস্ত যাওয়ার আগে। একে কি বলা হতো? এই আইনটাকে কি বলা হতো? সূর্য অস্ত যাওয়ার আগে এই রাজস্বটা দিতে হবে, এটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, সূর্যাস্ত আইনটা পরীক্ষায় দেয় যে সূর্যাস্ত আইন কি, যে চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত অনুযায়ী, চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত অনুযায়ী বছরের একটা নির্দিষ্ট তারিখে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদারদের রাজস্ব দিয়ে দিতে হবে। যদি দিতে না পারে তাহলে সেই জমিদারির অধিকার কেড়ে নেওয়া হবে এবং নিলামের মাধ্যমে অন্য জমিদারকে সেই জমির অধিকার দিয়ে দেওয়া হবে। এইটাই হচ্ছে সূর্যাস্ত আইন। বোঝা গেল? বেশ, এবার সূর্যাস্ত এর শর্তাবলী তো বুঝলাম। এইবার এই যে ব্যবস্থাটা চালু হলো, চিরস্থায়ী ব্যবস্থাটা চালু হলো, এই ব্যবস্থাটায় কাদের লাভ হলো আর কাদের মানে ক্ষতি হলো, বা কি হয়েছিল, এই ব্যবস্থার ফলাফল কি হয়েছিল এই চিরস্থায়ী বন্দোবস্তে, সেটা আমরা এবার জানবো।
তাহলে এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল। তো দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব, এর ফলে কি হয়েছিল? এর ফলে ইংরেজদের তো ভালো হয়েছিল, এটা তো আমরা বুঝতেই পারছি, কারণ ইংরেজদেরকে আলাদা আলাদা চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করতে হতো না, একটা নির্দিষ্ট সময়ে তারা রাজস্ব বসে বসেই পেয়ে যেত। তো তাদের তো ভালোই হয়েছিল, তাদের কোনো সমস্যা ছিল না। এখানে কৃষকদের সব থেকে বেশি সমস্যা, মানে ক্ষতি যদি হয়ে থাকে তো কৃষকদের হয়েছিল। কি হয়েছিল? 1 নম্বর, তাদের কি সমস্যা হয়েছিল দেখো, কৃষকরা জমিদারদের কৃপার পাত্রে পরিণত হয়। জমিদাররা তো কৃষকদেরকে জমিতে চাষ করার অধিকার দিত। এবার সেই অধিকারটা জমিদারদের কাছেই পুরোপুরি ছিল। জমিদার যদি চাইতো তাহলে কৃষকরা জমি পেত, যদি না চাইতো তাহলে পেত না। তাহলে কি হলো, কৃষকদের জমির অধিকার নষ্ট হয়। তাহলে প্রথম ফলাফল কি হলো? কৃষকদের জমির অধিকার নষ্ট হয়, কৃষকদের কাছে কোনো জমির অধিকার ছিল না। দেখো, তাহলে কি হলো, কৃষকদের জমির অধিকার নষ্ট হয়। এইদিকে কৃষকদের জমির অধিকার নষ্ট হয়, তাদের জমির অধিকার তাদের থাকে না, সমস্ত অধিকারই চলে যায় জমিদারদের কাছে। তাহলে তারা কি হলো, জমিদারদের কৃপার পাত্রে পরিণত হয়। কথা নয়। আচ্ছা, তাহলে দেখো, এইটা প্রথম ফলাফল, কৃষকদের জমির অধিকার নষ্ট হয় এবং তারা জমিদারদের কৃপার পাত্রে পরিণত হয়। আর 2 নম্বর, রাজস্ব আদায় কারা করবে এই ব্যবস্থায়? জমিদাররা, তাই তো। এবার জমিদাররা যখন রাজস্ব আদায় করবে, তারা তো চাইবে যে তাদের যত বেশি রাজস্ব আদায় করতে পারবে তত তাদের লাভ হবে, কারণ ব্রিটিশদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পর বাকিটা কিন্তু তারা নিজেদের কাছেই রাখবে। তাহলে তারা যত বেশি চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করতে পারবে তত বেশি তাদের লাভ হবে। তাহলে তারা কি করতো, চাষিদের উপর জোর জুলুম করে বেশি বেশি করে তারা রাজস্ব আদায় করতো, হয়তো ব্রিটিশরা যা বলেছে তার থেকেও তারা বেশি আদায় করতো। তাহলে যেটা বেশি আদায় করবে সেটা তাদের লাভ হবে। তাহলে এইভাবে কৃষকদের উপর রাজস্বের বোঝা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, মানে তাদেরকে প্রচুর ট্যাক্স দিতে হতো। তাহলে 2 নম্বর কি হলো, কৃষকদের উপর রাজস্বের বোঝা বেড়ে যায়। এইটা হচ্ছে 2 নম্বর প্রভাব। তাহলে 2 নম্বর প্রভাব কি হলো, কৃষকদের উপর রাজস্বের বোঝা বেড়ে যায়। কেন এটা হলো? যে জমিদাররা নিজেদের লাভের জন্য বেশি বেশি করে রাজস্ব তাদের কাছ থেকে আদায় করতো। 3 নম্বর, যদি এবার কৃষকরা সেই রাজস্ব দিতে না পারে তাহলে কি হবে? জমিদাররা না দিতে পারলে তো জানলাম যে কোম্পানি নিয়ে নেবে। আর কৃষকরা যদি রাজস্ব দিতে না পারে তাহলে কি হবে? তাহলেও ঠিক একইভাবে জমিদাররা তাদের কাছে জমি নিয়ে নেবে এবং অন্য চাষিদেরকে দিয়ে দেবে। তো এই একই ব্যাপার। তাহলে কৃষকরা রাজস্ব দিতে না পারলে তাদের জমি কেড়ে নেওয়া হতো। তাহলে দেখো, কৃষকরা যদি রাজস্ব ঠিক সময় দিতে না পারতো তাহলে তাদের জমি কেড়ে নেওয়া হতো। তাহলে কৃষকদের তো অবস্থা খুবই খারাপ হয়েছিল, একে তো 1 গাদা রাজস্ব দিতে হতো, ট্যাক্স দিতে হতো, আবার ঠিক সময় না দিতে পারলে জমি কেড়ে নেওয়া হতো, সেটাও একটা সমস্যা। তাহলে কৃষকদের মানে প্রচুর এখানে সমস্যা হয়েছিল। আচ্ছা, এতে জমিদারদের তো দেখছি রাজস্ব আদায় করে ভালোই হচ্ছে,
কিন্তু জমিদারদের কি পুরোপুরি ভালো হয়েছিল? তাদেরও কিন্তু একটা সমস্যা ছিল যে তারাও যদি কোনো কারণে যদি সেই একটা ডেট মিস করে যায়, মানে সেই নির্দিষ্ট একটা ডেট, তাহলে তাদের জমিও কিন্তু নিয়ে নেওয়া হবে, তাদের জমিদারিও কেড়ে নেওয়া হবে এবং অন্য জমিদারদের দিয়ে দেওয়া হবে। তাহলে এতে কিন্তু জমিদারদেরও যে মানে অধিকার, সেটাও কিন্তু অনিশ্চিত ছিল, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো সেই ভয় কিন্তু তাদেরও ছিল। তাহলে নির্দিষ্ট সময়ে রাজস্ব কোম্পানিকে দিতে না পারলে জমিদারের, কথা বলবি না, আচ্ছা তাহলে দেখো এই চারটে প্রভাব দেখা, মানে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হয়েছিল। এক তো চাষিদের অধিকার চলে যায়, তারা জমিদারদের কৃপার পাত্রে পরিণত হয়, জমিদাররা তাদেরকে চাষ করার অধিকার দিলে তবেই তারা চাষ করতে পারবে। দু নম্বর, তাদের করের বোঝা চাপে, মানে আগে যা ট্যাক্স দিতে হতো তার থেকে বেশি ট্যাক্স এখন দিতে হয়। তারপর হচ্ছে যদি দিতে না পারে তাহলে তাদের জমি কেড়ে নেওয়া হবে, মানে অধিকার কেড়ে নেওয়া হবে চাষিদের কাছ থেকে। আবার একই রকম ভাবে জমিদাররাও যদি ব্রিটিশদের কোম্পানিকে ঠিক মতো রাজস্ব দিতে না পারে, তাহলে তাদেরও জমি মানে রাজস্ব আদায়ের যে অধিকার সেটা চলে যাবে। তো এইগুলো হচ্ছে এর প্রভাব বা ফলাফল। এতে বেশি ভালো হয়েছিল ব্রিটিশ কোম্পানি, তারপর জমিদার, আর চাষিদের অবস্থা খুবই খারাপ ছিল এই ব্যবস্থায়। তো এই হচ্ছে প্রভাব, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। বোঝা গেছে? ঠিক আছে। এবার কোনো কোনো অঞ্চলে এই আর এই ব্যবস্থাটা মূলত যে তিনটে অঞ্চলে মানে চালু হয়েছিল, সেটা হচ্ছে বাংলা, বিহার আর উড়িষ্যা। এই তিনটে জায়গায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল বাংলা, বিহার আর উড়িষ্যা। এই তিনটে জায়গায় চিরস্থায়ী ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? চিরস্থায়ী ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? বাংলা, বিহার, উড়িষ্যা। অমনোযোগী, মনটা রাখতে হবে। তাহলে এই তিনটে জায়গায় চিরস্থায়ী ব্যবস্থা চালু হয়েছিল, বাংলা, বিহার আর উড়িষ্যা। এবার কিছু কিছু জায়গায় এই চিরস্থায়ী ব্যবস্থা চালু করা যায়নি, মানে ভারতের সব জায়গায় যে চিরস্থায়ী ব্যবস্থা চালু হয়েছিল তা কিন্তু নয়। এছাড়াও কয়েকটা রাজস্ব আদায়ের আরো কয়েকটা ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাগুলো এবার একটু দেখবো আমরা। তো দেখো, মাদ্রাজ অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে একটা ব্যবস্থা চালু হয়েছিল, যে ব্যবস্থাটার নাম হচ্ছে রাই তোয়ারি বন্দোবস্ত। রাই তোয়ারি বন্দোবস্ত। কি বন্দোবস্ত? রাইত ওয়ারি বন্দোবস্ত। রাইত ওয়ারি বন্দোবস্ত। তো কি এই ব্যবস্থা? দেখো, রাইত মানে হচ্ছে চাষি, রাইট মানে চাষি। চাষিদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় করা যদি হয়, সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে রাইতওয়ারি। সব জায়গায় জমিদারদের মানে ব্যাপারটা করা হতো না, কিছু কিছু জায়গায় কোম্পানি সরাসরি চাষিদের কাছ থেকেও রাজস্ব আদায় করতো। তো যেখানে সরাসরি চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, সেই ব্যবস্থাটাকে বলা হতো রাইতওয়ারি বন্দোবস্ত। তাহলে রাইতওয়ারি বন্দোবস্ত কি? সরাসরি চাষিদের কাছ থেকে আদায়। তাহলে রাইতওয়ারি কি হলো? রাইতওয়ারি কি? সরাসরি চাষিদের কাছ থেকে রাজস্ব আদায়। তোরা বল রাইতওয়ারি কি?
রায়তওয়ারি কি? হ্যাঁ, সরাসরি চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করার যে ব্যবস্থা সেইটাকে বলা হতো রায়তওয়ারি বন্দোবস্ত। কোথায় চালু হয়েছিল এই ব্যবস্থা? এই ব্যবস্থা চালু হয়েছিল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারত। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে এটা চালু হয়েছিল। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে। কেন হঠাৎ করে এখানে এরকম চালু হলো কেন? দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম ভারত মূলত মাদ্রাজ অঞ্চল, মাদ্রাজে এটা চালু হয়েছিল। কেন এরকম হলো? মাদ্রাজে এটা চালু হলো কেন? দেখো, মাদ্রাজে কোনো বড় জমিদার ছিল না, মানে এরকম হওয়ার জন্য কোনো বড় জমিদারও লাগবে যার প্রচুর জমি আছে। তো মাদ্রাজ এলাকায় কোনো বড় জমিদার ছিল না, ছোটখাটো চাষি ছিল। এবার সেই কারণে সেখানে এরকম সরাসরি জমিদারদের মাধ্যমে আদায় করার ব্যবস্থাটা চালু করা যায়নি। সেখানে সরাসরি চাষিদের কাছ থেকেই আদায় করা হতো। তো এটাই হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। তার প্রধান কারণ হচ্ছে সেখানে কোনো বড় জমিদার ছিল না, সেই জন্য এখানে সরাসরি চাষিদের কাছ থেকে আদায় করা হতো, রায়তওয়ারি বন্দোবস্ত। বেশ, আর একটা ব্যবস্থাও চালু ছিল যেটা হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত, আচ্ছা, মহলওয়ারি বন্দোবস্ত। তো মহলওয়ারি বন্দোবস্ত কি? কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হয় একটা মহল। কয়েকটা গ্রাম নিয়ে, কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হয় একটা মহল। এখানে কয়েকটি গ্রামকে নিয়ে তৈরি হয় একটা মহল। সেই মহলের রাজস্ব আদায়ের দায়িত্ব একজনকে বা দুজনকে দেওয়া হবে, একজনকে বা একের বেশি কয়েকজনকে দেওয়া হবে সেই অঞ্চলটা রাজস্ব আদায়ের দায়িত্ব। এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে মহলওয়ারি। মহল তাহলে কি? অনেক কয়েকটা গ্রামকে নিয়ে তৈরি হচ্ছে একটা মহল। সেই মহলের রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হবে কোনো একজন ব্যক্তিকে বা একের বেশি দুজন বা তিনজন ব্যক্তিকে। এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। তাহলে কয়েকটি গ্রামকে নিয়ে যে মহলের রাজস্ব আদায়ের দায়িত্ব এই হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। তাহলে কি হলো? যে মহলের রাজস্ব আদায়, মহল কয়েকটা গ্রামকে নিয়ে মহল, এবং মহলের রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হবে একজনকে বা কয়েকজন ব্যক্তিকে। এই ব্যবস্থাটা হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। কোথায় চালু হয়েছিল? এটা চালু হয়েছিল উত্তর আর উত্তর পশ্চিম ভারত। তাহলে এখানে চালু হয়েছিল উত্তর আর উত্তর পশ্চিম ভারত। রায়তওয়ারি হয়েছিল দক্ষিণ আর দক্ষিণ পশ্চিম ভারত, আর মহলওয়ারি হয়েছিল উত্তর আর উত্তর পশ্চিম ভারত। মনে রাখবে এই দুটো জায়গা দুটো, ঠিক আছে? তাহলে তিনটে ব্যবস্থা আমরা জানলাম রাজস্ব আদায়ের। এক হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, ওইটাই ইম্পর্টেন্ট। আর দুই হচ্ছে রায়তওয়ারি, আর তিন মহলওয়ারি। তাহলে এই তিনটে মূলত বিভিন্ন জায়গায় চালু ছিল রাজস্ব আদায়ের ব্যবস্থা। বেশ, এইবার এই তিনটে মানে ব্রিটিশদের যে রাজস্ব ব্যবস্থা, তার ফলে কি হয়েছিল, তার প্রভাব কি পড়েছিল ভারতীয়দের ওপর, সেটা আমরা আলোচনা করবো এখন। আচ্ছা, এর আগে একটা ছোট্ট টপিক এই রাজস্ব আদায় সংক্রান্ত, যেটা হচ্ছে মহাজনী ব্যবস্থা। মহাজনী ব্যবস্থা, তো দেখো মহাজনী ব্যবস্থাটা কি? আচ্ছা, ব্রিটিশদের ব্রিটিশরা জমিদারদের অধিকার দিয়েছিল রাজস্ব আদায়ের, আর জমিদাররা কৃষকদের কাছ থেকে নিত। আর জমিদাররা সবসময় কৃষকদের কাছ থেকে বেশি বেশি করেই রাজস্ব নিত নিজেদের লাভের জন্য। এইবার সবসময় কৃষক হয়তো কোনো বছর ফসল ভালো হয়নি, কোনো কারণে বৃষ্টি হয়নি বা কোনো কারণে ফসল ভালো হয়নি, কিন্তু কোম্পানি কিন্তু সেই বছর রাজস্ব কম নিত না, সেই পুরো সে একই পরিমাণ রাজস্বই কিন্তু তারা নিত।
তো সেই কারণে জমিদাররাও তাদের কাছ থেকে সে একই পরিমাণ রাজস্বই জোরপূর্বক আদায় করতো। এবার কৃষকরা তো পুরোপুরি তখন ফসলের উপরই নির্ভরশীল, মানে ফসল যদি হয় তাহলে তাদের কাছে টাকা পয়সা আসবে, না হলে কিন্তু আসবে না। এবার যে বছর ধরে নাও চাষবাস ভালো হবে না, ফসল হবে না, সেই বছর তারা কি করবে, কিভাবে তারা রাজস্ব দেবে, ট্যাক্স দেবে কিভাবে? তখন তারা কি করতো, বিভিন্ন মহাজনদের কাছ থেকে, সেই সময় যেহেতু এরকম রাজস্বের একটা চাপ ছিল, যাদের কাছে বেশি টাকা পয়সা থাকতো তারা ওই চাষিদেরকে চড়া সুদে ধার দিত, মানে প্রচুর সুদ দিতে হতো। হ্যাঁ, না ব্যবস্থা ঠিক আছে না। আচ্ছা, তো দেখো এই চাষিদের তখন কি হতো, যে বছর ফসল ভালো হতো না সেই বছর তারা মহাজনদের কাছ থেকে, মহাজন কারা, যাদের কাছে প্রচুর টাকা থাকতো এবং তারা চড়া হারে, যারা সুদের হারে যারা টাকা ধার দিত, তাদের কাছ থেকে তারা টাকা ধার নিত, চাষিরা টাকা ধার নিত। এবার তখনকার দিনের বেশিরভাগ চাষি সেরকম হিসাব জানতো না, লেখাপড়া জানতো না, তো বেশিরভাগ চাষিরাই হিসাব বুঝতো না। তো মহাজনরা কি করতো, বিভিন্ন রকম হিসাবের গড়মিল করতো। এমন দেখা গেছে যে কোনো একজন চাষি 100 টাকা ধার নিয়েছে, 100 টাকা ধার নিয়েছে, তো সুদ বাড়তে বাড়তে দেখা গেছে সে 100 টাকার সুদ হয়ে গেছে 1000 টাকা। টাকা 100 টাকা, কিন্তু 100 টাকার সুদের পরিমাণ হচ্ছে 1000 টাকা, মানে আসলের থেকে দশ দশ গুণ মানে সুদ। তারা আসল দেওয়া তো দূরের কথা, মানে যেটা সুদ, মানে সুদ বাড়তে বাড়তে যেতে হতো, মানে হিসাব গোলমাল করে এমন করে একটা করে দিতে ওরা, তো সেই টাকাটাই তারা, মানে আসল দেওয়া দূরের কথা, সুদটাই তারা দিতে পারতো না, এত হতো। এবং যখন দেখতো যে তারা দিতে পারবে না, তখন তারা কি করতো, তাদের জমি জায়গা বাড়ি ঘর গরু বাছুর সবকিছু তারা জোরপূর্বক দখল করে নিয়ে চলে যেত, জোর করে নিয়ে নিত। এইভাবে চাষিরা ক্রমাগত, মানে চাষি থেকে আর চাষি, তাদের কাছে আর কোনো জমি থাকতো না, সব জমি ওই মহাজনরা নিয়ে নিত এইরকম মানে সুদের কারণে। এবং শেষ পর্যন্ত চাষিরা দেখা যেত যে ওই নিজের জমিতেই মজুরের মানে কাজ করছে, মানে কিছু মজুরির বিনিময়ে তারা তাদের জমিতেই কাজ করতো, মানে তাদের কাছে আর জমির অধিকার থাকতো না, জমি সব নিয়ে নিত মহাজনরা। তারা সেই মহাজনদের জমিতে তারা হয়তো মজুরের কাজ করতো, হয়তো কিছু দিনের শেষে হয়তো কিছু মজুরি পেত চাষ করার জন্য। তো এইরকম তারা মজুরে পরিণত হয়, চাষি থেকে তারা ক্ষেত মজুরে পরিণত হয়, মানে খুব সামান্য মজুরিতে তারা কাজ করতে বাধ্য হয়। তাহলে এই হচ্ছে মহাজনী ব্যবস্থা। তাহলে এই ব্রিটিশ রাজস্ব নীতির ফলে কিন্তু এই মহাজনী ব্যবস্থাটা আসে, এর আগে কিন্তু এটা এতটা ছিল না। এই ব্রিটিশদের রাজস্বের চাপের কারণেই মহাজনরা আর কি এই মহাজনী ব্যবস্থাটা চালু হয়। এবার যারা আর কি যাদের কাছে টাকা পয়সা থাকতো, একটু বুদ্ধিমান লোক, তারা এইগুলো মানে চাষিদের ধার দিয়ে এরকম মানে প্রচুর টাকা তারা সেখান থেকে লাভ করতো। এই হচ্ছে মহাজনী ব্যবস্থা। আচ্ছা, এবার যে টপিকটা আলোচনা করা হবে, কথা নয়, আচ্ছা, এবার যে টপিকটা আলোচনা করব, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব। আচ্ছা, দেখো, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব, মানে এই যে ব্রিটিশরা যেসব রাজস্ব নীতি চালু করেছিল তার প্রভাব ভারতীয় সমাজের উপর কিরকম পড়েছিল, অনেকটা ওই চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফলের মতোই। তাহলে 1 নম্বর কি হয়েছে, ফলাফল। ফলাফল কি ভালো না খারাপ? কাদের জন্য খারাপ? কৃষকদের খারাপ। তাহলে কৃষকদের শোচনীয় অবস্থা। তাহলে এটা 1 নম্বর প্রভাব, যে কৃষকদের অবস্থা খুবই খারাপ হয়েছিল, কৃষকদের উপর প্রচুর পরিমাণে করের বোঝা যাবে, তার ফলে তাদের কাছ থেকে, মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হতো, আর ঋণ নিয়ে কি হতো সেটা তো আমরা এক্ষুনি দেখলাম, যে ঋণ নিয়ে তাদের জমি জায়গা বাড়ি ঘর সবকিছু চলে যেত। তো তাদের অবস্থা খুবই খারাপ হয়, তো কৃষকদের অবস্থা খুব খারাপ হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা ক্ষেত মজুরে পরিণত হয়, অন্যের জমিতে তারা চাষ করে হয়তো কিছু মজুরি পেত, সেই রকম অবস্থা তাদের হয়।
2 নম্বর, জমিদারদের অবস্থা। জমিদারদের অবস্থা এমনি ঠিক ছিল, কিন্তু ওই যে সূর্যাস্ত আইন যেটা চালু হয়েছিল, তারপরে কি হয়েছিল যে বছরের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সূর্য ডোবার আগে যদি তারা সেই রাজস্ব দিতে না পারতো, তাহলে তাদের জমি চলে যেত, মানে অধিকার চলে যেত। এইটাতে জমিদারদের অবস্থাও একটা মানে আগে যেটা ছিল না, জমিদাররা যেটা ইংরেজরা আসার আগে যেটা স্বাধীনভাবে তারা থাকতে পারতো, সেটা তাদের চলে গেল। তারা একটা চাপের মধ্যে থাকতো যে কখন তারা যদি দিতে না পারে তাহলে তাদের অধিকার কেড়ে নেওয়া হবে। তো এটা হয়। 3 নম্বর হচ্ছে নতুন জমিদার শ্রেণীর উদ্ভব। তো দেখো, যে যখন জমিদারদের অধিকার চলে যেত, তখন তো নতুন কোনো জমিদারকে নিলামে ডাক দেওয়া হতো। এবার দেখা যেত অনেক সময় অনেক শহর থেকে আসা লোক বা অনেক ধনী মানুষরা সেই নিলামে অংশ নিত, এবং তারা সেই এলাকার নয়, অন্য এলাকা থেকে আসতো, এবং তারা সেই এলাকার জমিদারি পেয়ে যেত। এবার তারা সেই এলাকার কিছুই জানতো না, তাহলে তাদের উদ্দেশ্য শুধু এটাই ছিল যে চাষিদের কাছ থেকে বেশি বেশি করে রাজস্ব আদায় করা। চাষিদের কি ভালো হলো খারাপ হলো তাদের দেখার কোনো দরকার নেই, তারা তো সেই এলাকারই নয়, তারা হয়তো কোনো শহর থেকে এসছে, কলকাতা থেকে এসছে, তারা জানেই না সেখানে কি আছে। তাদের উদ্দেশ্য শুধু এটাই ছিল বেশি বেশি করে রাজস্ব কিভাবে আদায় করে নিজেদের লাভ করা যায়। তো এইরকম নতুন বিভিন্ন জমিদারদের মানে শ্রেণীর সৃষ্টি হয়। এবার ইংরেজরা অত মানে দেখতো না, তারা দেখতো বেশি যে টাকা দিতে পারবে তাকেই দিয়ে দেওয়া হবে। এবার অনেক সময় এরকম লোকদের দিয়ে দেওয়া হতো, ফলে চাষিদের ক্ষতি হতো। তাহলে নতুন বিভিন্ন জমিদার শ্রেণীর সৃষ্টি হয় এর ফলে। আচ্ছা, 4 নম্বর হয় কৃষির বাণিজ্যিকীকরণ। এটা আবার কি জিনিস? কৃষির বাণিজ্যিকীকরণ। তো দেখো, এতদিন পর্যন্ত মানে ব্রিটিশ আসার পর আগে পর্যন্ত কৃষিকাজ করা হতো শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে, মানে সেই ফসল মানুষ খাদ্যর হিসাবেই ব্যবহার করতো। এইবার দেখো, এই ব্রিটিশরা যখন আসে, তারপর মহাজনদের কাছ থেকে যখন কৃষকরা ধার নিতে শুরু করে, তখন যখন তারা ধার মেটাতে পারতো না, তখন মহাজনরা তাদের কাছ থেকে তাদেরকে অনেক সময় জোরপূর্বক বা অনেক সময় তাদেরকে প্রলোভন দিত যে তোমরা এই ধান বা এই সমস্ত চাষের পরিবর্তে তোমরা এমন চাষ করো যেগুলো বিক্রি করে তোমাদের অনেক টাকা হবে, তোমাদের অনেক লাভ হবে, তাহলে তোমরা এই টাকা সহজেই মিটিয়ে দিতে পারবে এবং তোমাদের অনেক লাভ হবে। তো সেরকম চাষ কি? সেরকম চাষ হচ্ছে নীল চাষ, পাট চাষ, সেইগুলো, যেগুলো কিন্তু খাওয়া যায় না। নীল বা পাট এগুলো খাওয়া যায় না, এগুলো হচ্ছে অর্থকরী ফসল, মানে এগুলো বিক্রি করে টাকা মানে ইনকাম হয়। তো এই সমস্ত বিভিন্ন চাষ করতে মানে মহাজনরা তাদেরকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তাদেরকে প্রলোভন দেখায় যে তোমরা করো তাহলে তোমাদের অনেক ভালো হবে, এরকম তাদেরকে প্রথমে তারা বোঝে না, প্রথমে তাদেরকে এইভাবে আর কি লোভ দেখায় যে তোমরা করো এই চাষগুলো। তাহলে কৃষির বাণিজ্যিকীকরণ ঘটে। বাণিজ্যিকীকরণ মানে কৃষিটা যেখানে শুধুমাত্র খাদ্য হিসাবেই চাষ করা হতো, তার বদলে এবার ব্যবসায়িক পারপাসে চাষ করা হয়। পাট কি করা হয়? ব্যবসার পারপাসে ইউজ করা হয়, সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হবে এবং সেগুলো বিক্রি করা হবে। তো ব্যবসায়িক পারপাসে যে চাষ, সেটাই হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ। তো নীল, পাট, চা, কফি এগুলো হচ্ছে সব বাণিজ্যিক ফসল, এগুলো বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা যায়, অনেক এগুলো ব্যবসায়িক পারপাসে হয়। তো এইগুলোই হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ। তাহলে এর ফলে কি কি চাষ শুরু হলো? নীল, পাট, চা, কফি, এই সমস্ত বিভিন্ন চাষ শুরু হয়। এইগুলো করে, এবার এইগুলো করার ফলে কি হয়, চাষিদের হয়তো কিছু টাকা পায় কিন্তু তাদের খাদ্যের অভাব দেখা দেয়। নীল, পাট এগুলো তো খেতে পারবে না মানুষ, চা কফি খেয়েও তার মানে মানুষ বেঁচে থাকতে পারবে না, সারাদিন কি লোকে চা খাবে নাকি? তাই তাহলে ওটাও মানে খাদ্যের জন্য নয়। তাহলে এইসব করার ফলে কি হয় চাষিদের, হ্যাঁ, তো এইসব করে কি হয় চাষিদের খাদ্যের অভাব দেখা দেয় এবং অনেক জায়গায় দুর্ভিক্ষ হয়। আর হ্যাঁ, নীল চাষ যদি একবার কোনো জায়গায় করা হতো কোনো জমিতে, তাহলে সেই জমিতে আর অন্য কোনো ফসল হতো না, সেটাও একটা সমস্যা। প্রথমে তারা জানতো না, প্রথমে কি করে মহাজনরা তাদেরকে আগে আগে টাকা দিয়ে দেয় যে ঠিক আছে তোমাদের ধার আমরা শোধ করে দিলাম এবং অগ্রিম টাকা নিয়ে যাও, মানে
এই চাষ করার আগেই টাকা নিয়ে যাও, অগ্রিম টাকা দিয়ে দিত। তো সেই অগ্রিম টাকা, এবার চাষিরা তো এমনিতেই প্রচন্ড তাদের টাকার অসুবিধা, সবসময় তাদের অভাব থাকতো, সে অভাবে তারা নিয়ে নিত টাকা, এবং নিয়ে তারা চাষ করতো, চাষ করার পরে দেখে যে সেখানে আর অন্য চাষ হচ্ছে না, তো সমস্যা হইতো তাদের। তো এইভাবে কৃষির বাণিজ্যিকীকরণ করে, এবং এতে করে আলটিমেটলি কৃষকদেরই ক্ষতি হয়, তাদের আগে যা ছিল তার থেকেও আরো ক্ষতি হয়। এবং এইসবের ফলে কি হয়, কৃষকরা মাঝে মাঝেই কোনো মানে উপায় খুঁজে না পেয়ে কৃষকরা বিদ্রোহ করতো জমিদারদের বিরুদ্ধে, কখনো কখনো কোম্পানির বিরুদ্ধে তারা বিদ্রোহ করতো। তো বিভিন্ন কৃষক বিদ্রোহ দেখা যায়। কৃষক বিদ্রোহ দেখা যায়, আমরা এর পরের চ্যাপ্টারে এরকম বিভিন্ন কৃষক বিদ্রোহের কথা পড়বো, যেমন নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই সমস্ত বিভিন্ন কৃষক বিদ্রোহ এই সময় হয়েছিল। তাহলে এইগুলো হচ্ছে এই ব্রিটিশদের রাজস্ব নীতির প্রভাব, যেখানে ভারতীয় সমাজের একটা খারাপ প্রভাবই পড়েছিল, তাই না? ভারতীয় সমাজে কিন্তু এই রাজস্ব নীতির একটা খারাপ প্রভাবই পড়েছিল, বিশেষ করে চাষিদের ওপর। তো এই পর্যন্তই আজকে থাকছে।